সে খুব কাছের লোক ছিল এবং আমার সব কাজে বেঁচে ছিল তাকে আমি মনে করতাম সে আমাকে সবসময় সাহায্য করত। আজকে খুব খুশি হয়েছি যে মাহফুজুল্লাহ অন্তত মরণোত্তর রিকগনিশনটা পেল। আমি ধন্যবাদ জানাচ্ছি যে সত্যিকার অর্থেই একজন গুণী, অসাধারণ মেধাবী, একজন দেশপ্রেমিক। এই কথাটা খুব জোরে বলা দরকার। মানুষকে তারা সম্মানিত করেছে। মাহফুজুল্লাহ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, তার বড় ভাইয়ের মতোই। তখনকার দিনে তারা বোর্ডে স্ট্যান্ড করেছিলেন। তারপরে পড়াশোনা করতে এসে সম্ভবত কিছুটা পারিবারিক ঐতিহ্যের কারণেও বাম রাজনীতির দিকে তারা দুই ভাই ঢুকে পড়েন। মাহফুজুল্লাহর মূল উদ্দেশ্যটাই ছিল সমাজে একটা পরিবর্তন নিয়ে আসা, মানুষের কল্যাণের জন্য, মানুষকে তার যে পাওনা আসে পাওনাটাকে পাইয়ে দেওয়ার মতো একটা রাষ্ট্র ব্যবস্থা। অনেক স্মৃতি আছে মাহফুজুল্লাহ আমার সঙ্গে। আমি তার সঙ্গে একসাথে চীনে গেছি, নরওয়েতে গেছি, সুইজারল্যান্ডে গেছি, লন্ডনে গেছি রাজনীতির কারণে। এবং এই একসাথে যাওয়া যে কত মধুর হতে পারে, কত জ্ঞান গর্ব হতে পারে, সেটা আমি উপলব্ধি করেছি। ইকবাল মাহমুদ টুকু আছেন, আমির খসরু সাহেব আছেন। তারা জানেন যে রাজনীতিতেই মাহফুজুল্লাহ সক্রিয় ছিল, দল করতো না সে। তার যে রাজনৈতিক চিন্তা, সেই চিন্তাকে নিয়ে এসে সামনে গিয়ে এবং খুব সঙ্গত ভাবেই দুটি মানুষের ব্যাপারে সে যে দুটো বই লিখেছে, একটি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরেকটি বেগম খালেদা জিয়া। এই দুজনেরই বাংলাদেশের পুরো ইতিহাসে যে কত বড় অবদান এবং তাদের যে কাজগুলো মানুষের জন্য যে কতটুকু উপযোগী ছিল, সে কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন এবং নির্মমভাবে বলার চেষ্টা করেছেন। প্রচুর কাজ করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের বইটা লিখতে তিনি প্রায় 5-6 বছর সময় নিয়েছেন। বেগম জিয়ার উপর বই লিখতে তিনি 4 বছর কাজ করেছেন এবং কোথাও কোনো ফাঁকি দেওয়ার কোনো প্রবণতা ছিল না। অন্যান্য বইগুলোর কথা বলেছে, ছাত্র ইতিহাস, 69 গণ আন্দোলনের ইতিহাস, আর কোনোটাতেই সে শুধু যে ঐতিহাসিক ভাবে লিখে গেছে তা নয়, হি ওয়াজ পার্টি অফ ইট। সে সক্রিয়ভাবে সেখানে অংশ নিয়েছে। আমি সবচেয়ে বেশি আমার মনে পড়ে যে 14 নির্বাচনের পরে 18 নির্বাচনের আগে এই সময়টা সে অনেক কাজ করেছে। তখন সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করবার জন্য মাহফুজুল্লাহ ভাইয়ের যে প্রচেষ্টা ছিল, আরেকজন ছিলেন জাফরুল্লাহ ভাই, সে প্রচেষ্টা ছিল একটা অসাধারণ প্রচেষ্টা। এবং তারা ছিলেন বলেই সেদিন বোধহয় সেই বাম ডান সবাই মিলে একটা জায়গায় আসা সম্ভব হয়েছে। একেবারেই গণতন্ত্রের বিশ্বাসী মানুষ ছিলেন এবং সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তিনি কাজ করেছেন। ছাত্র জীবনে আমরা সবাই জানি যে আমরা সবাই বেশিরভাগই বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আমরা ভাই এখন আছেন, আমরা দেশের শ্রেণী শত্রু খতম করার স্লোগানও দিয়েছি মাহবুব ভাই। তো সেই শ্রেণী শত্রুর ব্যাপারটা যে সঠিক ছিল না, খতম করার ব্যাপারটা সঠিক ছিল না, এবং তারপরে আমরা যে আমাদের রাজনীতি যে চিন্তা ভাবনার পরিবর্তন সব মিলে যে একসাথে কাজ শুরু করেছিলাম। আজকে অত্যন্ত আশাবাদী আমরা সবাই
সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে। আমির খসরু সাহেব বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে, তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। আজকে একটা আশার আদর্শ সবাই আমরা দেখতে পাচ্ছি, যারা নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই কথাটা বলছি, এটাতে সবারই আমরা আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটাকে বলা হয়েছে বাসযোগ্য দেশ, তুমি বলেছ, সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। মাহফুজুল্লাহর প্রতি আমাদের সম্মান দেখানো তখনই সফল হবে, চূড়ান্ত হবে, যদি আমরা তার এই আরাধ্য কাজটা আমরা করতে পারি। আমাদের তখন অনেক বয়স হয়েছে, এখন এখানে সব নবীনেরা আছেন, তরুণেরা আছেন, তার দেশকে নতুন করে চিন্তা করছেন। সেই চিন্তার মধ্যে কিন্তু সবসময় একটা জিনিস আমার কাছে মনে হয়, এই কথাটা মনে রাখা সকলের দরকার, যে মাহবুবুল্লাহর যে কন্ট্রিবিউশন অথবা তারও আগে এই দেশকে সুন্দর করার জন্য যাদের অবদান, সেই অবদানগুলো কিন্তু আমরা কখনোই ভুলে রাখবো, কারণ এদের কাজের উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং আজকে যে সামনের দিকে এগুচ্ছি সেদিকে এগিয়ে যাওয়া দরকার। অত্যন্ত প্রগতিশীল মানুষ ছিলেন এবং কালোকে কালো বলতে দ্বিধা করতেন না, সাদাকে সাদা বলতে নিষেধ করতেন না। যে কথা এখানে অনেক বলেছেন যে তার যে তর্ক সেখানে তিনি অত্যন্ত সাবলীল ভাবে তার বক্তব্যটাকে এমন ভাবে উপস্থাপন করার সক্ষমতা যা ছিল যে সেখানে প্রতিপক্ষ সেখানে নিঃসন্দেহে পরাজিত হতো। মাহফুজুল্লাহর পরিবার তা অনেক কষ্ট করেছেন। যে কথাটা কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে আজকালকার সাংবাদিকেরা অনেকেই, আমি সকলের কথা বলি না, অনেকেই তারা তো নিজেদের আখের গোছানোর জন্য আপনার দালালি করে, কথাটা ভালো হয় না, তারপরে কথাটা বলতে হলো এবং বাড়ি ঘর প্লট সব জোগাড় করে। মাহফুজুল্লাহর কিছুই ছিল না। মাহফুজুল্লাহ চিকিৎসার জন্য তার পরিবারকে, তার বন্ধুদেরকে অন্যের কাছে হাত পাততে হয়েছে। এখনো তার ছেলে মেয়েরা বাইরে আছে, দেশে আছে। আমি তাদের প্রতি আমার সবসময় দেখা করতে পারি না, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কথা বলতে পারি না। আমার খুব কষ্ট হয়, মাহফুজুল্লাহর কথা মনে হলে খুব কষ্ট হয়। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে তার কাছে অত্যন্ত ঋণী। সবসময় সে আমার সাথে যোগাযোগ রাখতো, আমার ভুলটা দেখিয়ে দিত, আমাকে সামনে পথ দেখাতো যে এই কাভাবে বলেন, এইভাবে কাজ করেন, এটা করেন। এই জিনিসগুলো আমি আর পাওয়ার আমার লোক নেই। যাই হোক, আমি বললাম না আমি আজকে গুছিয়ে কথা বলতে পারবো না। মাহফুজুল্লাহকে আমরা মিস করি, আমি ব্যক্তিগতভাবে ভীষণ মিস করি এবং তাকে হারানোটা আমাদের জন্য সত্যিকার অর্থে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করেছে। খুশি হয়েছি যে তাকে অন্তত মরণোত্তর একটা রিকগনিশন দেওয়া হলো। আসলে আমরা সবাই তার ফেরাতের জন্য দোয়া করি, এই দোয়া করি যে আমাদের সাংবাদিকরা সবাই চেষ্টা করে অন্তত মাহফুজুল্লাহর মতো হতে। ধন্যবাদ।